নৌযানে উৎপন্ন পয়ঃবর্জ্যের প্রতিনিয়তই দূষিত হচ্ছে বুড়িগঙ্গার পানি। বর্জ্য সংরক্ষণ ব্যবস্থা কার্যকরের দাবি পরিবেশবিদদের। মৌসুম শুরু হলেও পাইকারি বাজারে পর্যাপ্ত ইলিশের দেখা নেই, চড়া মাছের বাজার। চলতি মৌসুমে আহরণ কম হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। এবং রাজধানীর পাইকারি বাজারে কমেছে আলু ও পেঁয়াজের দাম, বেড়েছে আদা, রসুন, মশলা ও জিরার। স্থিতিশীল চালের বাজার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব পানি দূষণ ও পরিবেশ নিয়ে। আর এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজ স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পানি পরিবেশ বিজ্ঞানের বিভাগের শিক্ষক অধ্যাপক দিদারুল আলম। স্যার, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা এ বিষয়ে আলোচনা করব, তার আগে সংশ্লিষ্ট অন্যান্য কিছু খবর দেখে আসছি। প্রতিদিন বুড়িগঙ্গার বুকে অভ্যন্তরীণ রুটে চলাচল করে 150-টিরও বেশি লঞ্চ ও জলযান। আর এসব নৌযানে উৎপন্ন পয়ঃবর্জ্য সহ সব ধরনের বর্জ্য ফেলা হয় নদীতে। এতে প্রতিনিয়তই দূষিত হচ্ছে নদী। তাই বুড়িগঙ্গার দূষণ রোধে নৌযানগুলোর বর্জ্য সংরক্ষণ ব্যবস্থা কার্যকরের দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। অবশ্য নদী দূষণ বন্ধে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA বলছে, নৌযানগুলোতে তরল বর্জ্য সংরক্ষণ এখনো কোনো কার্যকর উদ্যোগ নেই তাদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। সদরঘাট বুড়িগঙ্গার তীরে অবস্থিত এই নৌবন্দর যেন রাজধানী ঢাকার প্রবেশপথ। পরিসংখ্যান বলছে, যাত্রী পরিবহনের দিক থেকে এটি এশিয়ার সবচেয়ে বড় অভ্যন্তরীণ নৌবন্দর। প্রতি 24 ঘন্টায় এই বন্দর ব্যবহার করে দেশের 41টি রুটে গড়ে 45,000 যাত্রী তাদের গন্তব্যে পৌঁছে। এজন্য বন্দর ছেড়ে দেয় ও বন্দরে নোঙর করে ছোট বড় মিলিয়ে 150টি লঞ্চ। অনেক স্মার্ট লঞ্চটা, কিন্তু অবস্থাটা পরিবেশ বান্ধব না। যাত্রীদের সেবামূলক সমস্ত কিছুই ব্যবস্থা আছে। এতগুলো লোকের বজ্র তো আর রাখা সম্ভব না, সেগুলো সরাসরি চলে যায়। যাত্রী সেবা নিশ্চিতে মোটামুটি সব ব্যবস্থাই রয়েছে এসব নৌযানে। তবে পরিবেশের সুরক্ষা কিংবা দূষণ এ ব্যাপারে যত কথাই বলা হোক না কেন, এসব নৌযানে পয়ঃবর্জ্য সহ যে কোনো ধরনের বর্জ্য ধারণের কোনো ব্যবস্থা নেই। এর ফলে প্রতিনিয়তই দূষণের শিকার হচ্ছে বুড়িগঙ্গা সহ দেশের বিভিন্ন অঞ্চলের নদী। পরিবেশবাদী সংগঠন পবার হিসেবে বুড়িগঙ্গা দূষণের 10% হয় নৌযান থেকে ফেলা বর্জ্যে। তাই নৌ পরিবহন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। নৌযান যে দূষণ করতেছে নদীগুলাকে, বিশেষ করে ঢাকার চারপাশের নদীগুলোকে অনেক বেশি, এটা একদম অবহেলিত এবং এর জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় তেমন কোনো দৃষ্টিও দিচ্ছেন না। এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে প্রতিটা জাহাজ, নৌযান, প্রত্যেকের ডিজাইনের মধ্যে এসব বর্জ্য ধরে রাখার ব্যবস্থা থাকতে হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে, নৌযানগুলোতে তরল বর্জ্য সংরক্ষণ ব্যয় সাপেক্ষ হয়, এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা। কার্যক্রমটা হাতে নেওয়া হয়েছে, পয়ঃবর্জ্যটা আবার ওইটা ডিজাইনের ব্যাপার, লঞ্চের ডিজাইনগুলো চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে অনেক টাকা পয়সার ব্যাপার। তারা বলছেন, আগামী বছর থেকে কার্যকর করা হবে নৌযানগুলোতে কঠিন বর্জ্য সংরক্ষণের সিদ্ধান্ত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবার এই বিষয়ে আলোচনা করতে চলে যাচ্ছি। আমাদের স্টুডিওতে আজ এই বিষয়ে আলোচনা করতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক দিদারুল আলমের কাছে। আমরা রিপোর্টটিতে যেমনটা দেখলাম যে বুড়িগঙ্গা সহ আমাদের ঢাকার আশপাশে যে নদীগুলো রয়েছে সেটি প্রতিদিনই দূষিত হচ্ছে। দূষণের মাত্রা এখন আসলে সহনীয় পর্যায় থেকে অনেকটাই বাইরে চলে গেছে। আমরা এমনটা জানতাম যে বুড়িগঙ্গার নাম থেকেই কিন্তু ঢাকার যে পরিচিতিটা আমরা একসময় পেতাম, যে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার অবস্থান, সেই বুড়িগঙ্গা আজ প্রাণ নেই। তো এই প্রাণ ফিরিয়ে আসার জন্য সরকার থেকে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে। আসলে কি বুড়িগঙ্গার সেই প্রাণ ফিরিয়ে আনা সম্ভব কিনা? সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু পদক্ষেপগুলো খুব শক্তভাবে নিতে হবে। কারণ সরকার এ ব্যাপারে সচেতন, অনেকদিন আগে থেকেই তারা চেষ্টা করছে, কিন্তু চেষ্টার যে পদক্ষেপগুলো এগুলো কিন্তু কার্যকর হচ্ছে না। এখানে প্রথমত যে বুড়িগঙ্গা যে দুই পাশে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে, এগুলা কোনো কিছু বাদ নেই, এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যে সেখানে নেই। সবচেয়ে বড় এখানে আছে ট্যানারিজ, প্রায় এক জায়গায় তো প্রায় 50 একর জায়গার মধ্যেই প্রায় 150-র উপরেই
হাজারিবাগ, তারপরে অন্যান্য জায়গায় আছে, সব মিলে প্রায় 200-র উপরে। এই ট্যানারিজের যে ওয়েস্ট, এটা নদীতে সরাসরি মিশছে, এটা কিন্তু ভয়ানক। কারণ আমরা এমনি শুধু দেখি শুধু পানিতে যে এগুলো মিশছে, কিন্তু সাথে সাথে তো আমরা হসপিটাল, ক্লিনিক বা কোনো স্বাস্থ্য সেবা কেন্দ্র দেখি না। কারণ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার এক্সাম্পল হচ্ছে ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রায় 130 কোটি দেশের মানুষ। সেখানে বলা হচ্ছে শুধু পানি দূষিত হওয়ার কারণে, সেই পানির কারণে ডেইলি প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে 580 জন। মানে এত বড় দেশ, এত জনসংখ্যার দেশ, তো ওই হিসাবে দেখা যায় প্রায় 2 লক্ষর উপরে মানুষ মারা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে কিন্তু নদীর উপর ভিত্তি করে কিন্তু কথাটা বলা হচ্ছে না, শুধু বলা হচ্ছে পানিবাহিত রোগ, যেটা আমরা দেখি আর কি একটা বিশেষ সিজনে মহাখালীতে বিভিন্ন অবস্থা অনুযায়ী মানুষ যেখানে গিয়ে অ্যাডমিট হয়, ওখানে দেখা যায় পানিবাহিত রোগের কারণে ডিসেন্ট্রি, টাইফয়েড, প্যারাটাইফয়েড, ফিভার, নানান ধরনের এই সমস্ত রোগ হচ্ছে। তো এমনি সরকার, আমাদের যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে জানা যায়, তো বাংলাদেশে প্রায় 40 থেকে 50 হাজার মানুষ আর কি এই পানি দূষিত হওয়ার কারণে মারা যাচ্ছে, এরকম কিছু বলে না, বলে এরকম জাতীয় রোগের কারণে মারা যায়। তো ইনডাইরেক্টলি কিন্তু পরোক্ষভাবে কিন্তু ওইটাই বোঝায়। কারণ যে সমস্ত যে শ্রেণী বাংলাদেশে মানুষ বসবাস করে, এদের মধ্যে এই জিনিসটা বিরাজমান, কারণ তাদের সেই ক্ষমতা নেই ভালো পানি, ভালো ব্যবস্থা গ্রহণ করার। তারাই কিন্তু এই সমস্ত পানি ব্যবহার করে। যেমন নদীর দুই পারে মানুষ, বস্তিবাসী, সামনে যে পানির যে আধার পায়, সেগুলোই তারা ব্যবহার করে। এগুলোর কারণেই তারা একটা সিজনে, যেটা আমরা বলি শুকনো মৌসুমে, ওখানে কিন্তু ওই পানির দূষিত হওয়ার চান্স বেশি। ওই পানি তারা নানানভাবেই ব্যবহার করে, ওই কারণেই কিন্তু বিশেষ করে বাচ্চা এবং বুড়োরা এফেক্টেড হয়, এবং তারা পরিণতিতে আমাদের খবরই আসে, এটা আমরা দেখতে পাই। তো এখন আমাদের কথা হচ্ছে যে এটার এই পদক্ষেপ আমরা কিন্তু ওই ঘটনা ঘটে যাওয়ার পরে পদক্ষেপটা নেই, কিন্তু এর আগে যদি নেই অনেকটা কিন্তু মানে সাশ্রয় হয় এবং মানুষের জীবন সংহারের হারটা অনেক কমে যায়। সেটা হচ্ছে আপনারা যে বললেন যে শুধু তো বুড়িগঙ্গা না, এখানে অনেকগুলা নদী আছে ঢাকার চারপাশে, বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু, তুরাগ নদী, এগুলো আছে। তো চারপাশেই কিন্তু ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি প্রায় মোর দেন মানে 3000-এর উপরে। তো আমরা অন্যান্য যে দেশের বাইরের যে বড় শহরগুলো, সেখানেও আমরা দেখি নদীর পাশে ইন্ডাস্ট্রি রয়েছে, কিন্তু তারা আসলে সেই ব্যবস্থাপনাটা অনেক বেশি আধুনিক করেছে, যেটা আমরা করতে পারিনি। এখানেও এটা যেটা বলা হয় পানি সাথে এগুলা একমাত্র তো এটা গন্তব্যস্থল হচ্ছে পানি বা নিজস্ব কোনো ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে নিজের আয়ত্তে রাখা, তারপর এগুলো ট্রিট করে নর্মাল অবস্থায় নিয়ে তারপরে এগুলো ছেড়ে দেওয়া। কিন্তু আমাদের এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সরাসরি পানিতে ছেড়ে দেওয়া, খুবই ভয়ানক এটার ব্যাপারটা। এখন আমাদের পরিবেশ অধিদপ্তরও আছে, আমাদের পরিবেশবাদীরাও সোচ্চার, তো করেও মানে তেমন কিছু লাভ হচ্ছে না যদি নিজস্বভাবে ব্যক্তিগতভাবে যদি আমরা অনেস্ট না হই। সেটা হচ্ছে এত করে বলা হচ্ছে ইটিপি, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, মানে বর্জ্য তরল ছাড়ার আগে এটাকে ট্রিট করো, এটাকে পরিশোধন করো। তো এখন দেখা যায় এত কিছু বলার পর আজকে প্রায় 12-15 বছর হয়ে গেছে, 30% ইপিটি হয়েছে, 70% হয়নি। 30%-এর ভিতরেও আবার ঝামেলা আছে, অনেকে ঠিক মতো করে না, নিয়মিত করে না। তারা এইগুলো না করার কারণে আমাদের কিন্তু ওই যে উদ্দেশ্য সেটা কিন্তু সফল হচ্ছে না। তো স্যার, কেন সরকার এটা বারবার আর সফলতা পাচ্ছে না? কারণ এর আগে কিন্তু কয়েক দফায় এ চেষ্টা করেছে, পরিবেশ আইনও সংশোধন করেছে, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে যে যারা কারখানাগুলো স্থাপন করবে, স্থাপনের আগেই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বা ইটিপি স্থাপনের যে কার্যকরী ব্যবস্থাগুলো, সেগুলো কারখানাগুলোকে কেন বাধ্য করতে পারছে না সরকার? এটা সত্যিকার অর্থে বলতে গেলে আর কি আমাদের যেটা, যারা সব বলবো না, সবাইকে বলবো না, ঢালাওভাবে বলবো না, আমরা অনেকেই কিন্তু এই অনেস্ট না। এমন এক্সাম্পল আছে, 1-1.5 বছর আগে প্রতিষ্ঠিত একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, ওনারা একেবারে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ইটিপি প্ল্যান্ট তাদের আছে, তারপরেও কিন্তু তারা রাত 12টার পরে শুধু লাভের আশায় রাত 12টার পরে এই সমস্ত বর্জ্য ছেড়ে দিচ্ছে, একবার হাতে নাতে ধরা পড়ছে। কিন্তু এরা এখন মুশকিল হয়ে গেছে, মানে এদেরকে করা, এরা তো বিভিন্ন মানে সবকিছুতেই থাকে তারা।
মানে অনেক কমিটিতে থাকে তারা, তাহলে তো তাদের কিছু করা নিজেরই করবে না তো কিছু। তো এরকম হলে তো মুশকিল। ওই যে বললাম, যদি ব্যক্তিগতভাবে যদি সৎ না হয় কতটুক পয়সা যায়। এই যে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে দেখা যায় যে খুব বেশি একটা খরচ হয় না, কিন্তু ওই লাভের যে কথা চিন্তা করে এই জিনিসগুলো হচ্ছে, যার জন্য পারছে না। সরকার কিন্তু সবকিছুতেই এবার পারবে না। মানুষ যদি যদি অনেস্ট না হয়, এটা ডিফিকাল্ট। মানে শুধু সরকারি উদ্যোগ নেই, পাশাপাশি আসলে আমরা যারা এর সঙ্গে জড়িত রয়েছি কিংবা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন তাদেরও এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। আরেকটি বিষয়, আপনি জানেন যে একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে যে বুড়িগঙ্গা রক্ষায় প্রায় 2000 কোটি টাকা বাস্তবায়নের একটি প্রকল্প হাতে নিয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, তার আগে একটি বিরতি থেকে আসছি। দর্শক, আমরা কথা বলছিলাম পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, আর আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর দিদারুল আলম। চলে যাচ্ছে পরে খবরে। মৌসুম শুরু হলেও পাইকারি বাজারে পর্যাপ্ত ইলিশের দেখা নেই, এতে অনেকটাই চড়া ইলিশের বাজার। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির কারণে নদীতে জাল ফেলতে না পারায় বাজারে মাছের সরবরাহ কম। এছাড়া চলতি মৌসুমে আহরণ কম হওয়ার আশঙ্কাও রয়েছে তাদের। রাজধানীর সোয়ারীঘাট থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। ইলিশের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি আয়ের জন্য নদীতে মা ইলিশ ও জাটকা সংরক্ষণে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে সরকার। আর চলতি মৌসুমে ইলিশের উৎপাদন বেশি হবে, দামও থাকবে সহনীয় পর্যায়ে, এমন প্রত্যাশা থাকলেও বাজারের অবস্থা অনেকটাই ভিন্ন। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের সময় অসময়ে বিভিন্ন অভিযানে মাছের প্রাপ্যতা কমছে। কম মার্কেটে মাছ কম, যে মোকামতন মাছটা আসে ওখানে মাছটা কমের কারণে দাম বেশি। বছরে যদি 5-6 মাস যদি অভিযানই রাখে তখন আমাদের জাওলারও অভাবে থাকে। ফাল্গুন চৈত্র মাসে ছোট জাটকার জন্য অভিযান দিত, তখন ওই 9 ইঞ্চি 10 ইঞ্চি এগুলো অভিযান দিয়া বর্তমানে ব্যবসাটার এমন খারাপ পজিশন দিয়েছে যাতে আমাদের আড়তদাররা মানে নিশ্চয় দিতেছে। বাজারে ইলিশের আমদানি কম থাকায় অনেকটাই চড়া দামে 1 থেকে 1.5 কেজি ওজনের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে 8000 টাকায়। এছাড়া 800 থেকে 900 গ্রাম ওজনের এক হালি ইলিশের দাম হাঁকা হচ্ছে 5,500 থেকে 6,000, 600 থেকে 700 গ্রাম ওজনের এক হালি ইলিশ 3 থেকে 3,500, 500 গ্রামের এক হালি 2 থেকে 2,500 এবং ছোট 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 400 টাকায়। ইলিশ আজকে কম, মাছ নাই নদীতে মাছ পায় না, জাউলারা এর লেগে মাছ কম। এই দিনে মাছ ভরপুর থাকে, বর্তমানে এইবার এই দিনে মাছই নয়, কোনো গাঙ্গের মধ্যে কোনো মাছের বংশ নেই। কতটুকু মাছ যাতে হতে হয়, দামও চড়া, হেভি দাম। অন্যদিকে দেশি অন্যান্য মাছের দামও বেশি বলে জানান ব্যবসায়ীরা। এলাকায় আমাদের ঢাকার দিকে এলাকায় দাম বেশি অনেক। এই রুই মাছ 500 টাকা কেজি এলাকায় কোয়া লাগে না। চাষের মাছটা একটু বেশি পাওয়া যায়, দেশি মাছটা একটু কম পাওয়া যায়, এই জন্য একটু দাম বেশি। পাইকারিতে 3 থেকে 4 কেজি ওজনের প্রতি কেজি রুই 420, কাতল 350, পাঙ্গাস 100 থেকে 105 এবং 1 কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে 115 টাকায়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে চলছে মৎস্য সপ্তাহ। এই মুহূর্তে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মৎস্য মেলায় আছেন আমাদের সহকর্মী শুভ খান এবং ময়মনসিংহ শহরের টাউন হল চত্বরে আছেন হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে শুভ খান। যে মৎস্য মেলা চলছে সেখানে অবস্থান করছি। তো এখানে গত 19 জুলাই এই মৎস্য মেলা শুরু হয়েছে, যেটা আগামী 25 তারিখ পর্যন্ত চলবে। তো ইমতিয়াজ, এখানে কিন্তু দর্শনার্থীর সংখ্যা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে, যেহেতু সকালের শুরু সেই জন্য দর্শনার্থীর সংখ্যা কিছু কম, কিন্তু এখানকার সংশ্লিষ্টরা বলছেন যে আসলে সময়ের সাথে সাথে এটা বাড়বে। ইমতিয়াজ, আপনাকে একটা তথ্য দিয়ে রাখতে চাই যে আসলে সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, যেখানে বলা হয়েছে যে স্বাদুপানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের 4র্থ স্থানে অবস্থান করছে এবং প্রতিবেদনটিতে বলা হয়েছে যে আসলে 2014 সালে বাংলাদেশে প্রায় 34 মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে এবং সরকার ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে কিন্তু আগামী 2021 সাল নাগাদ মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা 45 মেট্রিক টন নির্ধারণ করেছেন। সেখানে প্রতি বছর 1.5 লাখ টন করে মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং তো এই প্রেক্ষিতে আসলে মাছের উৎপাদন বাড়াতে সরকারের পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে সরকার যে উদ্যোগ নিয়েছেন, আসলে সেই উদ্যোগের একটি অংশই বলা যায় যে এই মৎস্য মেলা, যেখানে আসলে মানুষজনকে সচেতন করা হবে। ইমতিয়াজ, ওই জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার প্রকাশিত ওই প্রতিবেদনে কিন্তু আরেকটি বিষয় বলা হয়েছে যে বাংলাদেশে এই যে স্বাদুপানির মাছগুলো, এগুলো কিন্তু মূলত বদ্ধ জলাশয় এবং পুকুরে উৎপাদন হয়েছে এবং
পুকুরে এবং বদ্ধ জলাশয়ে মাছের উৎপাদন বাড়লেও কিন্তু আমাদের নদ নদীগুলোতে কিন্তু আসলে মাছের উৎপাদন দিন দিন কমছে। এর কারণ হিসেবে বলা যায় যে আসলে অবাধে নদী দখল এবং নদী দূষণ সহ সার্বিক কারণে কিন্তু এই যে মাছের যে দেশীয় প্রজাতির যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং অনেক মাছে দেশীয় প্রজাতির মাছকে কিন্তু মৎস্য অধিদপ্তর ঝুঁকিপূর্ণ মাছের তালিকায় বিপন্ন হিসাবে কিন্তু বলা হয়েছে। তো এরই প্রেক্ষিতে কিন্তু আসলে সরকার চাচ্ছেন যে আসলে দেশের নদ নদীগুলোকে যাতে দূষণমুক্ত রাখা যায় সেক্ষেত্রে জনগণকে আরো সচেতন করতে যে উদ্যোগ সেই উদ্যোগের হিসাবে কিন্তু আসলে এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। তো আমার কাছে এই মৎস্য মেলার এই ছিল সর্বশেষ অবস্থায়। আমাদের ময়মনসিংহে আরেকজন সহকর্মী রয়েছেন হারুন রশিদ, এখন আমরা তার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ শুভ। আসলে ময়মনসিংহেও ঠিক একই রকম মৎস্য প্রযুক্তি মেলা চলছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে শহরের টাউন হল চত্বরে এই মেলা শুরু হয়েছে গতকাল, চলবে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা চলে এবং এখানে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সহ এই অঞ্চলের যে মৎস্য চাষিরা রয়েছেন, যারা এই মৎস্য চাষের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন, সেই চাষিরাও তারা বিভিন্ন ধরনের স্টল নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেলা চত্বরে সকাল মেলা চালু শুরু হওয়ার পর থেকেই আসলে ব্যাপকভাবে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছেন, তারা মাছের বিভিন্ন প্রজাতির মাছের সাথে তারা পরিচিত হচ্ছেন এবং এছাড়াও যারা মাছ চাষ করেন এবং মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন সেই রকম মানুষজন এখানে আসছেন, এসে মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত যে মাছের বিভিন্ন জাত রয়েছে এবং বিভিন্ন প্রযুক্তি রয়েছে, যে প্রযুক্তিগুলো ব্যবহার করলে মাছ চাষ ভালোভাবে করা যায় এবং মাছে বেশি সফলতা পাওয়া যায় এবং বেশি মাছ উৎপাদন হয়, সেই বিষয়গুলো তারা এখানে দেখছেন। এবং এখানে আমরা যদি একটু বলে রাখি যে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এখানে আমরা এখন একটি স্টলে রয়েছি, সেটি হচ্ছে মুক্তা চাষ গবেষণা কার্যক্রম। এখানে স্বাদু পানিতে যে মুক্তা চাষ করা যায়, কিভাবে কোন পদ্ধতিতে, সেই বিষয়গুলো এখানে দেখানো হয়। মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষও এখানে করা যায়, এই বিষয়গুলো এখানে দেখার চেষ্টা করছেন। এছাড়া গৃহাঙ্গনে গলদা চিংড়ির হ্যাচারির গবেষণা কার্যক্রম, মাছের জাত উন্নয়ন গবেষণা কার্যক্রম, মাছের পুষ্টি এবং খাদ্য সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের যে কার্যক্রম রয়েছে সেগুলোই এখানে প্রদর্শিত হচ্ছে। আমি কথা বলেছিলাম এখানকার যিনি মহাপরিচালক রয়েছেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ কামালের সাথে। তিনি জানিয়েছেন যে আসলে বাংলাদেশে বর্তমানে প্রায় 40 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়, কিন্তু বাংলাদেশের মাছের চাহিদা পূরণের জন্য আরো প্রায় 4 লাখ টন মাছ উৎপাদন করা প্রয়োজন এবং সেই লক্ষ্যেই তারা এখানে গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং আগামীতে যেন মাছে স্বয়ংসম্পূর্ণ হয় এবং নিরাপদ মাছ উৎপাদনের ক্ষেত্রে যেন বাংলাদেশ একটি সারা বিশ্বে মডেল হয়, সেই লক্ষ্যেই তারা কাজ করছেন এবং সেই প্রযুক্তিগুলো ছড়িয়ে দেওয়ার জন্যই এবং সেই উদ্ভাবনী বিষয়গুলো সাধারণ মানুষের সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্যই এই মেলার তারা আয়োজন করেছেন এবং এটি তারা চালিয়ে যাবেন। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মৎস্য প্রযুক্তি মেলার সর্বশেষ খবর। সারা দেশে চলমান মৎস্য সপ্তাহ কার্যক্রমের খবরাখবর জানাতে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে সহকর্মী শুভ খান এবং ময়মনসিংহ শহরের টাউন হল চত্বর থেকে হারুন রশিদ সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। জনপ্রশাসনে বিশেষ অবদানের জন্য এবছর 30 জনকে দেওয়া হলো জনপ্রশাসন পদক 2016। এর মধ্যে 17 জন জাতীয় পর্যায়ে এবং 13 জন জেলা পর্যায়ে বিশেষ অবদান রাখার জন্য সম্মানসূচক এই পুরস্কারে ভূষিত হয়েছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জনপ্রশাসন পদক 2016 প্রদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি অনুষ্ঠানে। গভর্নেন্স ইনোভেশন ইউনিট GIU প্রধানমন্ত্রীর কার্যালয়। উল্লেখযোগ্য কাজ: বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন। সবার আগে নাগরিক এ মূল মন্ত্রকে কেন্দ্র করে নাগরিক সেবার মান উন্নয়নে নবতর উদ্ভাবনের দায়িত্ব নিয়ে 2012 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদর নির্দেশনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিষ্ঠা করা হয় গভর্নেন্স ইনোভেশন ইউনিট। এর ভিশন হচ্ছে সুশাসন ও উদ্ভাবন বিষয়ে সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে বাংলাদেশের নাগরিকদের সেবা প্রদান করা। সরকারি অফিসে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রচলনের ক্ষেত্রে GIU গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। GIU কর্তৃক পারফরমেন্স ম্যানেজমেন্ট বিষয়ে 500 শতাধিক কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়ে রিসোর্স পুল তৈরি করা হয়। আরও 100টি সংস্থার 4 শতাধিক কর্মকর্তাকে অ্যাসিমিলেশন অফ SDG ইন GPMS শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এর ফলে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ একদিকে যেমন অর্থবছর শুরুর পূর্বেই সরকারের উপকল্প, অভিলক্ষ্য
ও কৌশলগত উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পরিকল্পনা প্রণয়নে সক্ষম হচ্ছে, অন্যদিকে অর্থবছর শেষে বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য কতটুকু অর্জিত হয়েছে তা পরিমাপ করে তুলনামূলক মূল্যায়ন করা সম্ভব হচ্ছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি পদ্ধতির উদ্ভাবন করে এ বাস্তবায়নে জিআইইউ অনুঘটকের ভূমিকা পালন করেছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ প্রবর্তন ও বাস্তবায়নে প্রশংসনীয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। গভর্নেন্স ইনোভেশন ইউনিট বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ প্রবর্তন ও বাস্তবায়নে প্রশংসনীয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। গভর্নেন্স ইনোভেশন ইউনিট জিআইইউ প্রধানমন্ত্রীর কার্যালয়কে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক প্রদান করা হলো। আমি মহাপরিচালক গভর্নেন্স ইনোভেশন ইউনিট জনাব মোহাম্মদ আব্দুল হালিমকে অনুরোধ করছি পদক গ্রহণের জন্য। জনপ্রশাসনে বিশেষ অবদানের জন্য এবছর 30 জনকে দেওয়া হয়েছে জনপ্রশাসন পদক 2016। আর এ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে। আমরা সরাসরি ছিলাম সেখানে। এবার চলে যাচ্ছি আবার আলোচনায়। পানি দূষণ ও পরিবেশ নিয়ে আলোচনা। আমাদের সঙ্গে স্টুডিওতে আজ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক দিদারুল আলম। আমরা এর আগে যেমনটা আলোচনা করছিলাম, স্যার আপনি এর আগে বলছিলেন যে পরিবেশ দূষণ রোধে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এর আগে আরেকটি বিষয় বলছিলাম যে ঢাকা একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, 2000 কোটি টাকার একটি প্রকল্প। তো ঢাকা সহ ঢাকার আশপাশের যে নদীগুলো রয়েছে সেগুলোর পরিবেশ দূষণ রোধ করে সে আগের অবস্থানে ফিরিয়ে নিতে কোন কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? এখন যেটা মনে হচ্ছে আর কি, একটুখানি আমি বলে নেই, একটু বললে ভালো হয়। এই বাংলাদেশ যখন 18 শতাব্দীতে 40,000 কিলোমিটার নদীর পথ ছিল, নদী ছিল 1200, এটা 1800 শতাব্দীর দিকে। 1971 সালেও 750 নদী ছিল, 40,000 কিলোমিটার নদী পথ ছিল। এখন যে পর্যায়ে আসছে আর কি, এখন বোধহয় 300-র মতো নদী আছে, 6,000 কিলোমিটার বোধহয় নদী পথ আছে আর কি। তাও আবার বর্ষা মৌসুমে, আবার ড্রাই সিজন এটা 4,000 হয়ে যায়। তো কারণ হচ্ছে প্রাকৃতিক কিছু কারণ আছে, এটা করা যাবে না। তবে আমাদের যে অ্যানথ্রোপোজেনিক মানুষের যে অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, সেটার কারণে কিন্তু নদী বেশি ব্যাহত হচ্ছে। সেটা হচ্ছে নদীর দখল, তারপরে যে আমরা যেভাবে পানি দূষিত করছি, ব্যবহার করা যাচ্ছে না। এর কারণ তো আমরা একটু আগে বললাম। এখন যেটা করা যেতে পারে বা সরকারও পদক্ষেপ নিয়েছে, এই বিভিন্ন বড় নদী থেকে পানি এনে এখানে এনে পানিকে পরিশুদ্ধ করা। তো এটা নিয়েছে এই আমাদের এই রাজধানী থেকেই বা ঢাকা থেকেই, এটা মুন্সিগঞ্জের যশোল দিয়ে বলে জায়গাটার নাম, ওইখানে বোধহয় পদ্মা নদীর পানি পাইপ দিয়ে আনবে, প্রায় 45 কোটি লিটার পানি সলভ হবে। তারপরে সাভারেও একটা নিয়েছে, ওটা বোধহয় মেঘনা নদীর জন্য, তো ওটাও প্রায় এরকমই প্রায় 50 কোটি লিটার। তো এটা টার্গেট করেছে আর কি যে সারফেস ওয়াটার, নদী নালা যা আছে এগুলো সারফেস ওয়াটার আমরা কিন্তু ব্যবহার করছি না, খুব কমই। আমরা এখন আলোচনা করি যখন করি মনে হয় সবই বোধহয় নদীর পানি, আসলে নদীর পানি না। ম্যাক্সিমাম পানি হচ্ছে কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার, ভূগর্ভস্থ পানি, যেটা নিষিদ্ধ একটা পদক্ষেপ আমাদের জন্য। কারণ ভূগর্ভস্থ যে পানি তার লেয়ারও নিচে নেমে যাচ্ছে, অনেক নেমে যাচ্ছে। এটার যে কি ক্ষতি হচ্ছে এখনো কিন্তু আমরা বুঝছি না। এটার যখন ঘটবে তখন সবকিছু একত্র হবে। 70% টোটাল যে ঢাকার কনজাম্পশন হয় পানি, ওয়াসা যে সাপ্লাই দিচ্ছে দুইভাবে, একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার, একটা সারফেস ওয়াটার। আন্ডারগ্রাউন্ড ওয়াটার থেকে 70%, আর 30% হচ্ছে আপনার এই সারফেস ওয়াটার। ইদানিং হয়েছে, কিছুদিন আগেও কিন্তু এটা ছিল 80%, 20%। তো এখন যে সেকেন্ড ফেজ চালু করাতেই এটা সম্ভব হয়েছে, এখন বাড়ানোর চেষ্টা করছে। আর যে প্রোগ্রামে আমি যেটা বললাম, এটা করলে প্রায় 50%-এর উপরে চলে যাবে, তখন ঢাকা শহরে পানি সরবরাহ ভালো হবে। কিন্তু এই যে আপনার এই যে পানিটা আনা ওইখান থেকে পাইপলাইন দিয়ে প্রায় 14-15 কিলোমিটার দূর থেকে পানি আনা, সাভার থেকে পানি আনা, তারপরে এটা সাভার এক জায়গাটার নাম বোধহয় তেঁতুলিয়া
পারকুতা নাকি জায়গাটার নাম, ওইখানে করবে। তো এই যে আনা, এই যে প্রোগ্রাম করা, এগুলা সময় সাপেক্ষ ব্যাপার। টাকা যেটা আপনারা 2000 কোটি বলেছেন, 2000 কোটি না, মুন্সিগঞ্জে যে প্রোগ্রামটা নিয়েছে মানে এটা প্রকল্পটা, সেখানে 3500 কোটি টাকা, আর যেটা সাভারে নিয়েছে এটা 5000 কোটি টাকা। এটা সরকারের মাস্টার প্ল্যান। তো এগুলো হলে সলভ তো হবেই, কিন্তু কথা হচ্ছে এখন যে পরিমাণ মানুষ বৃদ্ধি পাচ্ছে সে তুলনায় এটা সময়ের সাথে কতটুকু তারা কম্পিট করতে পারবে, এটা হচ্ছে কথা মেইন। কারণ আমার সময়ের সাথে কিন্তু আমরা কোনো কাজই আমরা সম্পন্ন করতে পারি না। তো এর ভিতরে তো ঢাকা শহরের লোক সংখ্যা, যদিও সরকার বলে 1,30,00,000, আসলে মানুষ তো মোর দেন 2 কোটি মানুষ বেশি। কারণ ইনফ্রাস্ট্রাকচার দিয়ে বোঝা যায় যে যা আমাদের দরকার সেটা কিন্তু আমরা সরবরাহ করতে পারছি না। তবে পানির ব্যাপারে যেটা বলা যায়, যেখানে যেখানে লাইনে আছে সেখানে বোধহয় যায় পানি, কিন্তু পানি যে যায় সেটাও তো মানে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কারণ পানি যায় আমাদের আন্ডারগ্রাউন্ড দিয়ে। এই পানির সাথে কিন্তু পানির লাইন শুধু এককভাবে নাই, এখানে সুয়ারেজ লাইন আছে, গ্যাস লাইন আছে, ইলেকট্রিসিটি আছে, এগুলো সব একসাথে আছে। কোনটা কোন সময় বিকল হয়, তখন মানে একটা কাজ করতে গেলে আরেকটা বাধা দেয়। আমাদের মধ্যে সমন্বয়হীনতা, অনেক যে সমস্যা আমাদের আছে। তো এগুলো হচ্ছে একদিক। আর পানি নিয়ে যেটা আলাপ করছিলাম সেটা হচ্ছে এই যে পানির আমরা বললাম শুধু দূষণের কারণে, এখন দূষণ করছি আমরা মানুষই, যারা শিল্পপতি, মিল কারখানার মালিক। আর যেটা আরেকটা হচ্ছে যে জমি দখল বা আমরা অন্য সেন্সে বলি ভূমিদস্যুতা, এগুলা কিন্তু সহজেই মানে করা যায় যদি আমাদের যে ল এনফোর্সমেন্ট যে সমস্ত অর্ডারগুলো আছে এগুলো যদি সঠিকভাবে যদি আমরা পালন করতে পারি তাহলে ওদের সম্ভব। আদারওয়াইজ তা কিন্তু এমনি চলতে থাকবে দুই সাইডে। মানে আর সরকার যে আইন রয়েছে সেগুলোর আরো বেশি বাস্তবায়ন, আমাদের নিজেদেরও সচেতনতা অনেক বেশি প্রয়োজন। তো বললাম এটা তো বিবেকের প্রশ্ন। আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। এই বিষয়ে হয়তো পরবর্তীতে অন্য কোনো সময় আবার আলোচনা করা যাবে। আমাদের স্টুডিওতে এসে আমাদের সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম পরিবেশ দূষণ এবং নদী দূষণের বিভিন্ন দিক নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক দিদারুল আলম। চলে যাচ্ছি পরের খবরে। দেশজুড়ে চলমান জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে র্যালির আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া এভিনিউ থেকে বের হওয়া এই র্যালিতে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেছেন অসংখ্য নগরবাসী। সেখানে আছেন রিপোর্টার শেখ জায়েদ। র্যালির খবরাখবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জায়েদ। জঙ্গিবাদ বিরোধী র্যালি চলছে। ঢাকা বিভাগের র্যালিটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। সংসদ ভবনের ঠিক উল্টো পাশে মানিক মিয়া এভিনিউর সামনে থেকে শুরু হয়েছে এবং এই র্যালিটি কিন্তু এখান থেকে ধানমন্ডি 32 নম্বরে যায় শেষ হবে। আমরা এই র্যালিটি শুরু হওয়ার আগে র্যালিটি শুরুর আগে এখানে বক্তব্য রেখেছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, যিনি র্যালিতে অংশ নিয়েছেন। এই বিএনসিসির যিনি মহাপরিচালক রয়েছেন তিনি অংশ নিয়েছেন। বক্তারা তাদের বক্তব্যে যেটি বলেছেন, আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে জঙ্গিবাদের বিস্তারটি রোধ করতে, জঙ্গিবাদ যেন বিকশিত না হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানে যেন বিএনসিসি ক্যাডেট যারা রয়েছে তারা যেন অবদান রাখতে পারে, তারা যেন ভূমিকা রাখতে পারে, সেই জন্য তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই র্যালি পূর্ব সমাবেশে। এবং এই র্যালিটি শুরু হয়েছে, এই র্যালিতেও কিন্তু তারা জঙ্গিবাদ বিরোধী নানা স্লোগান দিচ্ছেন এবং যুব সমাজ, ছাত্র সমাজ যেন জঙ্গিবাদের দিকে ধাবিত না হয়, জঙ্গিবাদকে গ্রহণ না করে এবং জঙ্গিবাদকে প্রতিহত করে এবং এর মূল উৎপাটনে ভূমিকা রাখে, সেটির জন্যই মূলত তাদেরকে সজাগ করতে, তাদেরকে সচেতন করতে আজকের এই র্যালিটি করা হচ্ছে। আমরা এখানকার আয়োজক যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সারা বাংলাদেশে তাদের এই র্যালিটি চলছে। আজকে ঢাকায় যে র্যালিটি হচ্ছে এটিতে 104টি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ক্যাডেটরা অংশ নিচ্ছেন এবং বিএনসিসি ক্যাডেটরা যেহেতু একটি শৃঙ্খলিত দল, পরিশীলিত একটি দল এবং তারা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করে, আজকের এই র্যালিতে অংশ নেওয়া ক্যাডেটরা যারা এসেছেন তাদেরকে বলেছেন তাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানে যেন তারা নজর রাখে কে কি করছে, কে কোন মতবাদের প্রচার করছে, এই বিষয়গুলো যেন বিএনসিসি ক্যাডেটরা সজাগ দৃষ্টি রেখে এগুলো মোকাবেলায় ভূমিকা রাখে এবং যুব সমাজ যেন
আমাদের বাঙালির জাতির যে সংস্কৃতি রয়েছে, বাঙালির সংস্কৃতি হাজার বছরের যে ঐতিহ্য রয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির যেই ধারা রয়েছে আমাদের, সেটি যেন বজায় থাকে এবং সেই শিক্ষাটি যেন তারা ছড়িয়ে দেয়, সেটির কথা কিন্তু বলা হচ্ছে। এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান তুলেছেন আজকের এই র্যালিতে অংশ নেওয়া বিএনসিসি ক্যাডেটরা। তো এই ছিল র্যালি থেকে সবশেষ। জঙ্গিবাদ দমনের পাশাপাশি জঙ্গিদের ব্যবহৃত অস্ত্র ও বিস্ফোরক পাচার ঠেকাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। গোয়েন্দা কর্মকর্তারা জানান, সকালে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় মধ্যপ্রাচ্য থেকে আসা 4টি ফ্লাইটের যাত্রীদের লাগেজ ও মালামাল তল্লাশি করা হয়। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এশিয়া প্যাসিফিক অঞ্চলের 33টি দেশে একযোগে গত 15 দিন ধরে বিভিন্ন স্থানে এ অভিযান চলছে। শেষ দিনে তারা অভিযানের জন্য বেছে নেন এ অঞ্চলের বিমানবন্দরগুলোকে। মূলত পণ্য আনা নেয়ার আড়ালে দেশে অস্ত্র কিংবা বিস্ফোরক প্রবেশ ঠেকাতে তারা এ অভিযান পরিচালনা করছেন। নিরাপত্তা এবং জঙ্গিবাদ এর সাথে মাদক অস্ত্র গোলাবারুদের চোরাচালানকে একেবারে সরাসরি সংশ্লিষ্ট, এটা বলা যায়। সে কারণেই এই নিরাপত্তা পরিস্থিতিটিকে মাথায় রেখে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই অভিযানটি খুব গুরুত্বের সাথে পরিচালনা করছে। প্রত্যেকটা বর্ডারকে যদি নিরাপদ করা যায়, তাহলে দেশের অভ্যন্তরে যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো যে অভিযানে নিয়োজিত আছে, তাদের জন্য কাজটি আরো সহজতর হবে বলে আমার মনে হয়। জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু থেকে বুড়িমারি স্থলবন্দর পর্যন্ত প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন করেছে আওয়ামী লীগ ও সমমনা দলগুলো। এই মুহূর্তে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় আছেন রিপোর্টার মানিক সরকার। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মানিক, ইমতিয়াজ, আপনি জানেন যে সারা দেশব্যাপী এই যে জঙ্গি এবং সাম্প্রদায়িকতা কিংবা সন্ত্রাস বিরোধী যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এরই প্রতিবাদে আজ লালমনিরহাট জেলা আওয়ামী লীগ এবং তাদের সাথে 14 দল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা, তারাও নেমে এসেছে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে। তারা আমি সকালে এসে এখানকার নেতৃস্থানীয় যেসব নেতারা আছে তাদের সাথে কথা বলে জেনেছি যে এই মানববন্ধন রংপুরের সীমান্ত যে আমাদের তিস্তা সেতু আছে, সেই তিস্তা সেতু থেকে শুরু করে একদম দেশের সর্বশেষ প্রান্ত যে বুড়িমারি স্থলবন্দর রয়েছে, সেই বুড়িমারি স্থলবন্দর 0 পয়েন্ট পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এবং একটি কথা আপনাকে বলি যে লালমনিরহাটের মোট 5টি উপজেলা, এই 5টি উপজেলা ব্যাপী একযোগে ঠিক 11টার সময় শুরু হয়েছে এই মানববন্ধন এবং চলবে ঠিক বেলা 12টা পর্যন্ত। তো আমি বিভিন্ন বক্তাদের সাথে কথা বলে জেনেছি যে তারা জানিয়েছে যে দেশব্যাপী এই যে জঙ্গি সাম্প্রদায়িকতা কিংবা অপশক্তির যে আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা বলছেন যে আমরা লালমনিরহাটবাসী যেভাবে একত্রিত হয়ে এই প্রতিবাদ জানাচ্ছি, তারা বলছেন যে এরকম প্রতিরোধ যদি সারা বাংলাদেশে তারা গড়ে তুলতে পারে, তাহলে হয়তো সন্ত্রাস নির্মূলে অনেকটাই সফল হবে তারা। এখানে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনি জানেন যে এই লালমনিরহাট, রংপুর কিংবা বৃহত্তর রংপুর অঞ্চলে গত কয়েকদিন থেকে সারাদিন বৃষ্টি এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত রয়েছেই। আমি যখন আজ সকালে এখানে এসেছি তখনও দেখেছি যে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত আছে। যাক, এই মুহূর্তে বৃষ্টি একটু কম থাকায় এবং বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার বলা যেতে পারে যে লক্ষাধিক মানুষ সেই রংপুরের তিস্তা ব্রিজ থেকে শুরু করে বুড়িমারির 0 পয়েন্ট পর্যন্ত যে প্রায় লক্ষাধিক মানুষ এই মানববন্ধনে অংশ নিচ্ছে এবং তাদের একটি দাবি যে দেশে কোনো জঙ্গিবাদ কিংবা অসাম্প্রদায়িক রাজনীতি চলবে না। আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী, সাম্প্রদায়িকতা মুক্ত একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ চাই। এই ছিল ইমতিয়াজ আমার কাছে লালমনিরহাট মিশন মোড়ের সবশেষ মানববন্ধনের সংবাদ। জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু থেকে বুড়িমারি স্থলবন্দর পর্যন্ত প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন করেছে আওয়ামী লীগ ও সমমনা দলগুলো। সে খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মানিক সরকার। জনপ্রশাসনে বিশেষ অবদানের জন্য এবছর 30 জনকে দেয়া হলো জনপ্রশাসন পদক 2016। এর মধ্যে 17 জন জাতীয় পর্যায়ে এবং 13 জন জেলা পর্যায়ে বিশেষ অবদান রাখার জন্য সম্মানসূচক এই পুরস্কারে ভূষিত হয়েছেন। রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জনপ্রশাসন পদক 2016 প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরো মনোনিবেশ করবেন এবং যারা ইতিমধ্যে তাদের কর্মক্ষেত্রে
দক্ষতা দেখাতে সক্ষম হয়েছেন তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এই পদক প্রদান। কাজে যারা পদক পেয়েছেন তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং আমি আশা করি সকলেই আরো আন্তরিকতার সাথে কাজ করবেন যেন আমাদের দেশের উন্নয়ন প্রক্রিয়া আরো ত্বরান্বিত হয়, আমরা যেন আরো দ্রুত এগিয়ে যেতে পারি। সেই সাথে সাথে আমাদের আরেকটি লক্ষ্য আছে যে আমাদের দেশের যারা মেধাবী তার জন্য সরকারি কাজে আসার জন্য আরো বেশি উৎসাহিত হয়, সেই উৎসাহিত করাটাও আমাদের লক্ষ্য। এবার যে পদক দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে শুনেছেন সেটা জাতীয় ও মাঠ পর্যায়ে এই দুই ধরনের পদক দেওয়া হয়েছে এবং এই পদক ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক পেলেন 13 জন আর মাঠ পর্যায়ে 17 জন। আজকে আমরা স্বাধীন জাতি, আমাদের স্বাধীন রাষ্ট্র রয়েছে, জাতি হিসেবে একটা মর্যাদা আমরা পেয়েছি। একটু অতীতের কথায় যেতে চাই, যা বাঙালিদের অবস্থাটা কি ছিল। 1956 সালে 9 জানুয়ারি করাচিতে ডন পত্রিকায় একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেই রিপোর্টে কতগুলি তথ্য দেওয়া হয়েছিল। যেমন সেই রিপোর্টে বলা হয়েছিল তখনকার পাকিস্তান আমলে কেন্দ্রীয় সরকারে যে বেসামরিক উচ্চ পদ সেখানে বাঙালিদের অবস্থানটা কি ছিল। কেন্দ্রীয় সেক্রেটারিয়েট, সেখানে সেক্রেটারি অবাঙালি ছিল 42 জন, বাঙালি 0। জয়েন্ট সেক্রেটারি অবাঙালি 22 জন, বাঙালি ছিল মাত্র 8 জন। ডেপুটি সেক্রেটারি অবাঙালি 59 জন, বাঙালি মাত্র 23 জন। আর সেকশন অফিসার অবাঙালি অর্থাৎ পশ্চিম পাকিস্তানি ছিল 325 জন, বাঙালি মাত্র 50 জন। আর প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার তা অবাঙালি বা পাকিস্তানি যারা পশ্চিম পাকিস্তানি তারা ছিল 3769 জন আর বাঙালি মাত্র 811 জন। কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সিনিয়র গেজেটেড পদ সেখানে পশ্চিম পাকিস্তানে 692 জন আর বাঙালি মাত্র 4 জন, সেটুকু পরবর্তীতে আসে। এটা গেল বেসামরিক পর্যায়ে। এখানে সামরিক পর্যায়টাও একটু তুলে ধরতে চাই। সামরিক বাহিনীতে পশ্চিম পাকিস্তানি জেনারেল পদে ছিল 3 জন, বাঙালি 0। মেজর জেনারেল পদে ছিলেন 20 জন, বাঙালি 0, অর্থাৎ পূর্ববঙ্গের থেকে কেউ ছিল না। ব্রিগেডিয়ার পশ্চিম পাকিস্তানি 34 জন, বাঙালি 0, অর্থাৎ পূর্ব পাকিস্তানের 0 পদ। কর্নেল পশ্চিম পাকিস্তানের ছিল 49 জন, বাঙালি মাত্র 1 জন। আর লেফটেন্যান্ট কর্নেল 198 জন আর পূর্ববঙ্গ থেকে মাত্র 2 জন। মেজর 90 জন, 590 জন আর এদিকে আমরা পূর্ব পাকিস্তানের ছিলাম মাত্র 10 জন। নৌবাহিনীর অফিসার 593 জন পশ্চিম পাকিস্তানের আর বাংলাদেশে ছিল মাত্র 7 জন। বিমান বাহিনী 640 জন, তার মাঝে বাঙালি ছিল মাত্র 40 জন। এটা ছিল 56 সালের হিসাব। তবে 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং এরপরে 6 দফা দেন জাতির পিতা 66 সালে। এই 6 দফা দেবার পরে তখন পশ্চিমাদের টনক নড়েছিল, তখন কিছু প্রমোশনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। এর আগে কিন্তু এই অবস্থাই ছিল। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জনপ্রশাসন পদক 2016 প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। পাইকারি বাজারে কমেছে আলু ও পেঁয়াজের দাম, এছাড়া দাম বেড়েছে আদা সহ সব ধরনের রসুনের। আর 1 মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ডাল, তেল, চিনি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম আগের মতো থাকলেও বেড়েছে মশলা ও জিরার দাম।
আর সপ্তাহের ব্যবধানে স্থিতিশীল রয়েছে চালের দাম। মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। ঈদের পর 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ছুটির রেশ কাটেনি রাজধানীর এই পাইকারি বাজারে। অন্যান্য সময়ের তুলনায় ক্রেতা উপস্থিতি কম থাকায় বিক্রিও কমে গেছে মুদি ব্যবসায়ীদের। তবে নিত্যপণ্য সামগ্রীর দাম মানুষের হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় এই বাজারেও প্রভাব পড়ছে বলে অভিযোগ তাদের। পাইকারি বাজারের অবস্থা আপনার আগের তুলনায় অনেকাংশিক আপনার খারাপ। এখন আমাদের আগের মতো আর বেচা বিক্রি নেই, বেচা বিক্রিও কমে গেছে। কারণ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলির দাম অধিকাংশই এখন বাড়তির দিকে। বাড়তির কারণে কাস্টমারের যে আপনার ইনকাম সোর্স সেই সঙ্গে সঙ্গতি রেখে আপনি কিনতে যে মানুষ হিমশিম খেতেছে। বাজারে সব ধরনের ডাল, চিনি ও সয়াবিন তেলের দাম রয়েছে আগের মতোই। তবে কেজিতে 20 টাকা বেড়ে 1 কেজি জিরা 325 থেকে 370 এবং 50 টাকা বেড়ে 1 কেজি সাদা এলাচ বিক্রি হচ্ছে 950 থেকে 1200 টাকায়। ঈদের সময় যেহেতু চাহিদাটা প্রচুর হয়, কোরবানির সময় তো একটু বাড়ার সম্ভাবনা থাকে। তবে মাল যদি প্রচুর সরবরাহ থাকে তাহলে আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 1 টাকা কমেছে আলুর দাম। এছাড়া কেজি প্রতি 2 টাকা কমে দেশি পেঁয়াজ 32 থেকে 33 টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 21 থেকে 23 টাকায়। তবে কেজি প্রতি 60 টাকা বেড়েছে সব ধরনের রসুনের দাম। আদা কেজি 10 টাকা 8 টাকা পার পিস বেড়ে আছে। দেশি রসুন কেজি বাড়ছে গত সপ্তাহে এই সপ্তাহ 5 টাকা। চায়না রসুন 15 টাকা কেজি বাড়ছে। তুরস্ক এবং মিশরে যে রসুনটা আমাদের আসছে কিছুদিন দিনে আসছে, এখনো মার্কেটে কিছু আছে। ওই রসুনটা যদি ঠিক মতন আসে, মান উন্নয়ন ভালো যা আসে তেমন এই চায়না রসুন দামটা তেমন বাড়বে না। গেল ঈদের পর এক দফা দাম বেড়ে স্থিতিশীল রয়েছে সব ধরনের চালের দাম। তবে আপাতত দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানান ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া 8 কোটি 10 লাখ ডলারের মধ্যে উদ্ধার হওয়া 1.5 কোটি ডলার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ফিলিপিন্সের একটি আদালত। এতে বেহাত হওয়া অর্থ শিগগিরই বাংলাদেশে ফেরত আনার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। বৃহস্পতিবার ফিলিপিন্স সংবাদ মাধ্যম ম্যানিলা টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, রায় পর্যবেক্ষণে আদালত নিশ্চিত হয়েছে বাজেয়াপ্ত হওয়া অর্থ বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থেরই অংশ। এমনকি অর্থ উদ্ধার ও ফেরত আনার ক্ষেত্রে বাংলাদেশের জন্য এখন যে কোনো আইনি পদক্ষেপ নেওয়া আরও সহজ হবে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এজন্য আগামী 15 দিনের মধ্যে চুরি হওয়া অর্থের দাবি নিয়ে ওই আদালতে যেতে হবে বাংলাদেশকে। সে আবেদনে আদালতের সম্মতি পাওয়া গেলে ফিলিপিন্স কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত সব অর্থ বাংলাদেশকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে ফিলিপিন্স সরকার। এর আগে ফিলিপিন্স সিনেট শুনানিতে বাজেয়াপ্ত হওয়া 1.5 কোটি ডলার উদ্ধার করা হয়েছিল অভিযুক্ত ব্যবসায়ী কিম অং এর কাছ থেকে। সাম্প্রতিক সব জঙ্গি হামলায় তরুণদের অংশগ্রহণ এখন ভাবিয়ে তুলছে দেশের সব মহলের মানুষকে। অবস্থা থেকে উত্তরণের উপায় খুঁজতে বিশ্বজনদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে সবাই কথা বলছেন বক্তারা। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে। সামাজিক কারণেই হতে পারে। আমি যেহেতু সোশ্যালজি ছাত্রী, আমি বলি আমরা যদি একটু চিন্তা করি, আমরা শুধু টাকা পয়সার জন্য ভাবছি, যত খোলা মাঠ যা আছে সবখানে বিল্ডিং তুলে ফ্ল্যাট বিক্রি করার জন্য ব্যস্ত হচ্ছি। কেউ কি একবারও ভাবছি যে আমাদের বাচ্চারা, সন্তানেরা খেলাধুলাটা করবার জন্য একটা আমি জায়গা রাখি সেখানে? আপনি করেন, এই যে বসুন্ধরা সিটি বলেন, অমুক সিটি বলেন, বাচ্চাদের জন্য কি কোনো ফিল্ড রাখা হয়েছে? অথচ সরকারি প্ল্যানে কিন্তু সে সময় যখন কমলাপুর রেল স্টেশন শিফট করা হয়েছিল, খিলগাঁয় যেখানে কি পরে লোকদেরকে শিফট করা হয়েছিল, ওখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে মাঠ ছিল অন্তত, সেটাও এখন নাই। তো বাচ্চারা কোথায় যাবে? সারাদিন আপনার নিয়ে বসে থাকবে, মোবাইল নিয়ে, সেখানে কে কি পাঠাচ্ছে স্ট্যাটাস, বিভ্রান্ত হবে, যেটা আমরা ঠেকাতে পারবো না। সেটাই, এটা আমাদের ভাবতে হবে। আমরা খালি সরকারের উপর দোষ চাপিয়ে সরকার দেখছে না আমি চোখ বন্ধ করে থাকবো, সেটা হবে।